গানের কথা আছে, দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল। দুই ভুবনের দুটো মানুষ হলেও একই সুতোয় তারা কোথায় যেন বাঁধা। আজকে দুজন অতিথি আছেন যারা দুটো সেক্টরের মানুষ হলেও একই সুতোয় বাঁধা পড়ে আছে। তারা আমার বন্ধু, ভীষণ ভালো মানুষ, দুজনে দুই সেক্টরেই সমানভাবে সমান তালে কাজ করে যাচ্ছেন। একজন অভিনেত্রী আর একজন ফিল্ম মেকার, পেইন্টার, সুষমা সরকার এবং লিটন কর। অসম্ভব ভালো দুজন মানুষ। আজকের আড্ডার অতিথি তারা। ডেকে নিচ্ছি সুষমা সরকার এবং লিটন করকে। কই আসো। খুব ভালো, খুব ভালো। অনেকদিন বাদে তোর সাথে। তোমার সাথে তো অনেকদিন বাদে। আমি তো ঘুমাই একটু বেশি, তার জন্য। এত ঘুমাইলা বলে এবার ঘুম থেকে জেগে ওঠো। না না, আমাকে ডাকলে আমি উঠে যাই। ও বাবা, তোমার কেউ ডাকে না? না না, তুই ডাকিস না? ক্লান্ত হয়ে গেছে, তোমরা ডাকো, দেখো উঠে কি। এই যে ডাকলাম আজকে এখানে আড্ডাবাজি করার জন্য, এরপর আর বেশি ঘুমাবো না। ও ঠিক আছে, একদম। প্রতিদিন তুই আমাকে ডাক দিবি এখানে চলে। একদম, আমার কোনো অসুবিধা নেই। আমার পছন্দ হয়েছে এই এটা, দীপ্তর অফিস ইজ বিউটিফুল। আর আমার সেট খুবই দারুণ, সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আড্ডাবাজি অনেক চলবে আজকে, অনেকক্ষণ। মানে আমি চিন্তাই করছি অনেক আড্ডা দেবো, তার আগে হচ্ছে আমি চা কফি কে কি খেতে চাও? তাই সেই ব্যবস্থা আছে মানে সেটের মধ্যে চা কফি? ওয়াও ওয়াও। তাহলে কি, ও আচ্ছা, ওখানে তো সব জিনিসপত্র আছে। আমি তাহলে কফি খেতে চাই। কফি ব্ল্যাক আর ব্ল্যাক কফি। আমিও ব্ল্যাক। আমি হেল্প করছি তো, যেহেতু ঘুম থেকে যেহেতু উঠছি। আসো 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 আসো। তুই তাকাই। হ্যাঁ হ্যাঁ, গেস্ট। ইয়েস ইয়েস ইয়েস, তুমি গেস্ট। বেশিরভাগ ক্রিয়েটিভ মানুষদেরই একরকমের। জাস্ট মানে দেখতেই তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই চমৎকার। থ্যাংক ইউ। জানি না টেস্ট কেমন। দেখ, আমি তো কড়া বলছিস তো। হ্যাঁ হ্যাঁ, না খুবই দেখতেই খুব ভালো লাগছে। জল যদি লাগে আর একটু দিতে পারি? না, জল আর লাগবে না আশা করি, কারণ আমি একটু কড়াই খেতে চাই। ঠিক আছে। সো হ্যাঁ, বাহ, সুন্দর। আমি প্রথম এই সেটে নিজে বানিয়ে কফি খেলাম, তো এটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। প্রথমত তুমি পড়াশোনা করলে চারুকলায়। হ্যাঁ। ও হচ্ছে নাটক ও নাটকে। আমি তোমরা আসার আগে বলছিলাম যে দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল। না, এটা দুই ভুবন বলা যায় না। না, আমি কেন বলছি দেখ, না না, একে হচ্ছে হ্যাঁ আর্ট কলেজ, পেইন্টিং, অ্যাক্টিং, থিয়েটার। দুইটা কোন একটা সূত্রে যে হয়তো এক হয়, হয়তো না, এটা এক হয়, কিন্তু আলটিমেটলি থিংকিং এর জায়গা থেকে একজন পেইন্টার যখন ছবি আঁকে তখন তার যে থট বা তার যে অ্যাক্টিভিটিস, তার যে অ্যাটমসফিয়ার, আমরা যারা অভিনয় করি বা থিয়েটার করি আমাদের অ্যাটমসফিয়ারটা কিন্তু কিছুটা ডিফারেন্ট। সো আমার যে জায়গাটা, ক্ষেত্রটা বা তোমার যে, দুটার মধ্যেও কিন্তু এক ধরনের আলাদা ভাষা তৈরি হয়। ওই ভাষা থেকে তোমরা যুগল হলে কিভাবে, এইটা আমার জানার পাশাপাশি আসলে আমার অডিয়েন্সের জানার ইচ্ছে আর কি। এই যুগলটা কি করে হলো? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং। মানে এটা হচ্ছে নাটকীয় আছে, নাটকীয় আছে। বলো তো ঘটনাটা। সো বেসিক্যালি আমি তো আসলে পড়ছি পেইন্টিংসে, বাট আমি যখন আসলে পেইন্টিংসে পড়ছি, মানে আমাদের আসলে অনেক ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আমাদের এক ধরনের ই ছিল, কারণ সব বন্ধু বান্ধব বা এটা তো সিনেমা কেন্দ্রিক। মানে তখন তো সাদা কালো সিনেমা, ওই সময় আমরা ছোটবেলায় যা দেখছি। আমরা কালার সিনেমাও দেখছি, মানে সাদা কালো সিনেমা তখন আসলে। হ্যাঁ, কারণ বুড়াই তো বটে। এখন হচ্ছে মনে কর, তো ওই সময় সিনেমা বানাবো এইসব মাথায় আসে, কারণ সিনেমার প্রতি এক ধরনের ফ্যাসিনেশন ছিল, সিনেমা দেখতে ভালো লাগে। তো তারপরে আমরা ওই যে এক টিকিটে 2 ছবি দেখতাম হলিউডের। সো ওগুলো দেখে রেখে তো তুই কি দেখছো? না, আমি দেখি নাই, আমার দেখার সৌভাগ্য হয় নাই। স্কুল থেকে পালায় দেখতাম, আমার এটা দেখার সৌভাগ্য হয় নাই। স্কুল থেকে পালায় দেখতাম। তো যেটা হচ্ছে, আমি পেইন্টিংসে পড়তে পড়তে আমার তখন মনে হয়েছে যে আসলে মানে আর্ট ফর্ম তো অনেকগুলা। তো আমার বেসিক্যালি আমার তখন মনে হচ্ছে আমার আসলে আর্ট ফর্ম গুলো সবগুলোকেই আসলে আমাকে এক্সারসাইজ করতে হবে, দেন আমি বড় আর্ট ফর্মটাই যেতে পারবো। মানে সিনেমা তো আসলে বড় আর্ট ফর্ম, একদম মানে সবগুলো আর্ট ফর্মকেই যেখানে একটার ভিতরে পাওয়া যায়, যেটাকে আমরা 16 কলা বলি। 16 কলা সমস্ত কলা, সব মানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ। একদম। তো এই কারণে আমি আসলে
চিরং থাকতেই আমি আসলে থিয়েটার করতাম তির্যক নামে। আচ্ছা, হ্যাঁ, আহমদ ইকবাল হায়দার। এবং আমি যখন থিয়েটার করছি তখন আমি তো তখন তো আমি ঘুমাইতাম না। তারপরে তুমি ওই ঘুম এখন শুধু না আমি এক্স্যাক্টলি একদমই তাই কিন্তু। তো আমি আর হায়দ্রাবাদে কিন্তু আমি হায়দ্রাবাদের বাসাতেই থাকতাম। আমি কলেজ থেকে চলে যেতাম, আমি নর্মালি হোস্টেলে থাকতাম বা বাসা ভাড়া করে থাকতাম। তো ওই 5 বছর কিন্তু 24 ঘন্টা ওইটার মধ্যে ছিলাম। মানে কারণ থিয়েটার আসলে আমি করতে গেছিলাম এই কারণে যে আমাকে ব্লকিং বুঝতে হবে, একজন ডিরেক্টর কিভাবে আসলে সিন ডেসক্রাইব করে এসব জানতে হবে। তো এবং সেট লাইট আলো এগুলো, থিয়েটার লাইটের ভাষা তো আরেক রকম। থিয়েটারে আমরা যে জেল ব্যবহার করি, সো ওইখানে আবার অরেঞ্জ কালার কিভাবে বানায়, মানে অনেকগুলো টেকনিক, কালারের অনেক সেপারেশনটা তৈরি হয়। হ্যাঁ। সো ওই জিনিসগুলো বোঝার জন্য 5 বছর আমি থিয়েটার করছি। সো আমি থিয়েটার এরপর আর করি নাই, বিকজ আমার যে মোটিভেশন ছিল থিয়েটার করার জন্য সেটা ছিল হচ্ছে থিয়েটার গণমানুষের হাতিয়ার হবে। সো আমি দেখলাম যে বাংলাদেশের থিয়েটার আসলে গণভাষা কাছেই যায় না, মানে ফলে আমি ভাবলাম এটা আমার জন্য আসলে মানে যা বোঝার ব্লকিং হাইবিজাবি যা আমার জানার, সেটা আমি যতটুকু জানছি গুড এনাফ ফর মি। এন্ড সো ফলে যেহেতু আমার আসলে সিনেমা অ্যাক্টিং এসব বিষয়ে এক ধরনের টেন্ডেন্সি ছিল, এরপরে আমি কিন্তু ধর চিরং আহমেদ এজেন্সিও করছি। বিকজ আমি দেখছি যে মানে পেন্টিং মানে বন্ধ করার পিছনে আমার মূল কারণ ছিল যে আমি তো আসলে অনেক একসময় বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করছিলাম, কিন্তু এটা তো আর বড় থাকে নাই। আস্তে আস্তে আসলে নানান পলিটিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে তো আসলে এটা চাপে পড়ছে। ফলে আমি বড় ছেলে, আমাকে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে, এক ধরনের প্রেশারাইজেশন হ্যাঁ ছিল। সো তখন আমি আসলে ইউনিভার্সিটিতে লাস্ট দিন আমি আসলে যখন চিরং ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়তে যাই পেন্টিংসে, তো ডালিয়াল মামুন আমাদের তখন টিচার, বন্ধু আবার একই সাথে। তো মামুন ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের কিছু শিখাইবেন না, খালি সার্টিফিকেট দিবেন? তো তখন মামুন ভাই বলছি কি শিখবি আর? তখন বলছি ভাই তাহলে এই সার্টিফিকেট গুলো দিলে তার আর্টিস্ট হবো না জায়গা। আমি কিন্তু ওই অবস্থাতে মানে ক্লাসে আর ফেরত যাইনি, দুপুরে লাঞ্চ করতে বেরোছিলাম, ওই টঙের দোকান থেকেই কিন্তু আমি ট্রেন উঠে চিরং চলে আসছি। এবং আমার রং তুলি ক্যানভাস যা যা ছিল সব ক্লাসরুমে ছিল, আমি আর ফেরত যাইনি। আচ্ছা, মানে ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলো একদম, মানে শহরে চলে আসছি। এন্ড দেন আমি আসলে রিয়েলাইজ করতেছিলাম যে আচ্ছা আমার আসলে একাডেমিক পড়ালেখা আমার দরকার নেই। সো এখন আমি প্র্যাকটিক্যাল, যদি যেহেতু আমাকে আসলে নানাভাবে যুক্ত হইতে হবে প্রফেশনের সাথে, তো তখন আমার জন্য আসলে ডিজাইন প্রফেশনটা খুবই, আমি তখন ডিজাইন ক্লাসই করি না। মানে আমাদের পেইন্টিংসে একটা ডিজাইন ক্লাস থাকে, তো ওইটা আমি করি না, আমি ওইটার বদলে স্কেচ জমা দিই, কারণ ডিজাইন আমার বিরক্তিকর লাগে, মানে বসে বসে রং লাগাও, হ্যাঁ, এবং ওই মেপে স্কেল মেপে বাইরে যেতে পারবে না, তো যেন আমার খুবই বিরক্তিকর। কিন্তু আমি দেখলাম বাংলাদেশে আমি যদি পেইন্টার হিসেবে এস্টাবলিশ হতে চাই, তাহলে আমার আসলে 30 বছর এফোর্ট দিতে হবে। হ্যাঁ, তারপরে আমার নাম হবে, আমার পেন্টিং বিক্রি হবে, আদারওয়াইজ তো আমার পেন্টিং কে কিনবে? তো আমার জন্য এটা আসলে আমি যে পরিবেশে থাকছি ওখানে আমাকে এটা সাপোর্ট করছে না। এবং আমি দেখলাম যে আমাদের নাটক সিনেমায় যে পেইন্টারদের যে ক্যারেক্টার আঁকা হয়েছে আর কি, এরা মোস্টলি গরিব। মোস্টলি না, সবাই গরিব, মানে তারা ফাটা স্যান্ডেল পরে, নাটকও আমাদের ক্যারেক্টারাইজেশন গুলো এরকম পেইন্টারকে এভাবেই দেখানো হয়েছে। সো ওই ইমেজ গুলো তো আমাদেরকে আসলে এক ধরনের ইমেজ দেয়। সো যে কারণে আমরা যখন চারুকলায় পড়ি তখন আমাদের ফ্যামিলি বা আমাদের সারাউন্ডিং যারা ছিল ওরা ধরে নিয়েছে যে আমরা সাইনবোর্ড লিখতে চারুকলায় পড়ছি, কারণ আমরা যখন চারুকলা করি তখন চারুকলা চিরঙে চিনেই না লোক। হ্যাঁ, তখন মানে আঁকা কি মানে আচ্ছা তুমি বোধহয় দেয়ালে মানে দোকানে উদ্বোধন হবে সাইনবোর্ড লিখে। এবং লিটারালি আমি যখন পড়ি তখন আমাদের মাথায় কিন্তু ছিল না যে আমরা এখান থেকে বের হয়ে কি করবো। আচ্ছা, ক্লিয়ার না, না আমরা ভাবিই নাই। মানে আমার সাথে আমার অনেক বন্ধুরা বা বড় ভাইরা, ওরা ধর ওখানে চিরঙে প্রচুর ডিজাইন হাউস ছিল, তো ওরা এখানে পার্ট টাইম জব করতো, কিন্তু আমি ওই লাইনে যাইনি, আমি 24 ঘন্টা পেন্টিং করছি। সো ফলে ওইখান থেকে যখন আসলে এজেন্সি শুরু, মানে আমি তখন ভাবলাম যে না, আমাকে ডিজাইনটাই করতে হবে, গ্রাফিক ডিজাইনটাই করতে হবে। তখনও কম্পিউটার বাংলাদেশে আসেনি। সো একটা মাত্র বোধহয় যুগের কথা বলছি, হ্যাঁ, একটা মাত্র ম্যাক ছিল, সেটা চিটাগাং এ আতিক ভাই নামে একজন, উনি লিভার টিভার সবার কাজ করতো।
সো উনি এটা খুবই ইন্টারেস্টিং, মানে এটা আমি বলছি এটা অডিয়েন্সের জানার জন্য যে কি ছিল জিনিসটা। সো একটা কম্পিউটার উনি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে ম্যাকের। এটা কোন সময় আনুমানিক? এটা 80s or এটা হচ্ছে 93-4 এর দিকে। আচ্ছা, হ্যাঁ তখন তো আসলে মানে কম্পিউটার অত অ্যাভেলেবেল না। সো বিলাসী বস্তুর মতো আর কি, মানে ওইটা মানে দেবতা আর কি, মানে যে মানে আতিক ভাই নিয়ে আসছে, উনি বাসায় বসাইছে। সো কাউকে ঢুকতে দেয় না, দেখতেও দেয় না, হ্যাঁ, এবং এসিটিসি লাগাইছে, জুতা খুলে যায়। তো আমরা কয়েকজন বিটলা ছিলাম, আমরা গেছি ওনার কাছে শিখতে। উনি বলছে এটা অনেক কঠিন, এরপরে তো আমরা আরো বিপদে, এটা এত কঠিন একটা জিনিস, এটা দেখিও নাই। তো এরপরে কিছুদিন পরে ঢাকায় এখানে গ্রাফিক্স স্ক্যান নামে একটা অর্গানাইজেশন ছিল, ওরা নিয়ে আসছে। তো ওখানে যারা অপারেট করে, ওরা বেসিক্যালি আগে যারা টাইপিং করতো ওরা আসলে অপারেট করে, আর আমরা পিছনে বসে বসে বলি। আমরা কিন্তু চিরং থেকে আসি, কারণ আমার এজেন্সিতে তখন আমরা যেমন কোয়ালিটি আইসক্রিম বাংলাদেশের যেগুলো, এটা কিন্তু ফুল ব্র্যান্ডিং শুরু থেকে আমার করা। আচ্ছা আচ্ছা। সো আমার এজেন্সি কোয়ালিটি আইসক্রিমের টিভিসি আমার বানানো। তাই। সো ওইটার একদম ব্র্যান্ড আসার 2 বছর আগের থেকে আমি কাজ করি, এবং আমার এজেন্সির প্রথম কাজই হচ্ছে কোয়ালিটি আইসক্রিম। সো এটা সারা বাংলাদেশে এটা আমরা করছি। এন্ড এরপরে ওদের এক সময় এশিয়াটিক এজেন্সি ছিল, পরে আমরা হয়ে গেছিলাম অস্ট্রেলিয়া। আমি 5 বছর করছি। সেই তো ওই কাজ করতে করতে যখন আসলে বোর হয়ে গেছিলাম, আমার আসলে মানে যে আমার এক জিনিস বেশি দিন ভালো লাগে না, হ্যাঁ, মানে খুব মানে সুষমা ছাড়া আর বাকি সব চেঞ্জ হয় আমার। এটা চেঞ্জ করে ফেলা, তাহলে কি চান্স পেলে কি এটাও চেঞ্জ করা? চান্স না, মানে চান্স মানে চান্স না। সুষমা খুবই ভালো, খুবই যত্নবান, এটা সবাই জানে। না অনেক আমি একটু থামাই এখানে। দোস্ত, আমার মনে হয় যে মানে লিটন কর আজকে থাকুক, তোমার সাথে আড্ডা দিক, আমি বরং আজকে যাই। মানে না ভাই, আমার আসলে মানে আমি তো কথা বলতে পারবো বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় যেহেতু মানে পরিচয় কিভাবে হয়েছে সেটা জানার জন্য আমাকে কত সালে ব্যাক করেছে? 1993 লিটন দা 1993 থেকে আমার সাথে পরিচয় হয়েছে 2004-এ। তো 2004-এ আসতে তাহলে আমি বুঝলাম না, আমি বরং যাই, করলাম না। আমি যাই, একা দেখো প্লিজ। আমি বুঝলাম না, তোমার আমি জিজ্ঞেস করছি যে পরিচয় কেমনে হইলো, তুমি চলে গেলা সেই মানে 90 এখন কি তুমি কাছাকাছি আসবা নাকি না? তোমার আমি একটু থামাই, তুই বলতে একটুখানি। আমি বলবো? আচ্ছা ঠিক আছে। আমি আবার অনেক মানে শর্টকাট, কিন্তু আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়া শেষ, চাকরি করতে হবে, ওই একই অবস্থা। কারো যেরকম মানে চারুকলায় পড়ে কি করবে, ভবিষ্যৎ কি মানে জীবিকা কি হবে সেটা জানি না, একই অবস্থা আমারও। মানে ড্রামাটিক্সে পড়ে, এটা পড়ে আবার কি হবে, এটা পড়ে আবার কি করা যায়, এটা পড়ে তুইও তখন আসলে বের হয়ে হতাশা। হ্যাঁ, হতাশা, মানে কি করব। পরে বৈশাখী টেলিভিশন নামে একটা টেলিভিশন তখন মাত্র লঞ্চিং করবে, তো ওখানে আমি চাকরির জন্যই গেছি আসলে, আমি আমার আরো কয়েকজন বন্ধু। তো সেখানে গিয়ে তার সঙ্গে আমার দেখা, সেই ইন্টেরিয়র করছিল। তারপরে এক পর্যায়ে পরিচয় হলো। পরিচয় হওয়ার পর যখন আমি জানতে পারলাম সে একজন আর্টিস্ট, মানে পেইন্টার, তখন তার প্রতি আমার এক ধরনের একটু সফট কর্নার উকি দিচ্ছিল, যে একটু উকি দিচ্ছিল। ওকে ফাইন, দেখি চশমার ফাঁক দিয়ে এরকম করে তাকিয়ে থাকে। তো আমি আবার তার ইন্টারভিউ খুঁটিয়ে দেখি যে আচ্ছা খুব ভালো, খুব ভালো। তারপরে আর কি সে হঠাৎ করে একদিন এসে আমাকে বললো যে কি জানো, আপনাকে আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? আমি তো পরিচয় হওয়ার পরে কথাটা কি আগে ছিল? কথা ওই জাস্ট পরিচয়, জানি সে কি করে, কোথায় থাকে, আমি কি করি, কোথায় থাকি সেটা। তারপরে একদিনই তারপর হঠাৎ করে আমাকে বলে আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? আমি বললাম হ্যাঁ যাবে, ফোন করা যাবে। ফোন নাম্বার পাওয়া গেলে তো ফোন করা যাবে নিশ্চয়ই। আপনার কি রাতে ফোন করা যাবে? আমি রাতে না, রাতে তো ফোন করা যাবে না। হ্যাঁ, রাতে তো ফোন করা যাবে না, আপনি বড় জোর 10টা পর্যন্ত টাইম আছে, এরপরে আসলে ফোন করাটা তো আসলে কেমন দেখা মানে হয় না, একটা অসভ্যতার ব্যাপার। না, আমি অনুমতি নিয়ে নিচ্ছি, সো প্রবলেম নাই। আমি এটা বললাম আর কি, কিন্তু এটার পেছনে মানে কি বলবো, এটা কি বলে এটাকে, মানে এটা পুরাটাই প্ল্যান, স্ক্রিপ্ট ডিজাইন, পুরাটাই স্ক্রিপ্ট। মানে আমার সাথে পরিচয়, আমাকে বিয়ে করা, আমাকে প্রেমে ফেলানো, সমস্ত তো একটা স্ক্রিপ্ট।
তাই সেটা আমি জানতে পেরেছি অনেক পরে। না, কিন্তু তুমি তো প্রথম তাকে দেখলা হচ্ছে ওই স্টেশনে। হ্যাঁ 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 মানে মূলত আমি ওকে দেখছি আসলে ফিউ মানে তোমার সেকেন্ডস। আজকে এই গল্পে আর কিছু লাগবে না, এটা মানে দিয়েই শেষ হবে। তুমি তো এর আগে থেকে ওর চিন্তা নেই, না 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 তাহলে তুমি সেখান থেকে কিভাবে স্ক্রিপ্ট দাঁড় করো? না ওটা হচ্ছে প্রথমত ওর সাথে যে আমার দেখা হয়েছে ওটা কিন্তু খুবই ফিকশনাল টাইমের। আচ্ছা মানে সে এখানে লিফটে আমি একটা চ্যানেলের ইন্টারভিউ করছি, ওই চ্যানেল তখনও আসে নাই, বৈশাখী টিভি। ওইটা অবশ্য পরে ওইটা আর আসে নাই, ওইটা তো অনেক কিছু চেঞ্জ হয়ে অন্য কিছু আসছে। সো আমি ইন্টারভিউ করছি, আমি লিফটে করে উঠে আসলে নামছি ওই ফ্লোরে, এমডি ফ্লোরে, ওর সাথে আমার মিটিং এমডির সাথে। তা আমি দেখছি দুইটা মেয়ে আসলে বেরোয় লিফটে চলে গেছে। তা আমার না, হ্যাঁ একদমই জাস্ট ক্রস, এর মধ্যে কোনো কথাবার্তা কিছু আমি কিন্তু দেখি নাই। তা এরপর আমি আমার হয় না যে এটা ফিকশনাল টাইমের মধ্যে আমার মনে হচ্ছে যে ওকে ফাইন, মানে এই মেয়েটা আমার পছন্দ হয়েছে। তো আমি তখন ঢাকায় একলা থাকি, হ্যাঁ আমি তখন ঢাকায় আসছি। সো দেন আমি গিয়ে এমডি কে জিজ্ঞেস করছি, ওই সময় যে এমডি ছিল বৈশাখী টিভি, উনি হ্যাঁ বসের মধ্যে এরকম ড্রেস পরা মেয়ে আছে, ওর ফোন নাম্বার লাগবে। ওর সরাসরি এটা বলছে। ও আমাকে বলছে আরো কত মেয়ে আছে, আপনি উনার দিলেন, ও স্টুডেন্ট জাহাঙ্গীরনগরতে। আমি ও যেই হোক ওর লাগবে। তো সে আমাকে, তার কাছে ফোন নাম্বার নাই, আপনার বান্ধবী ফোন নাম্বার নেই, বান্ধবী ফোন নাম্বার দিয়ে হবে না, ওটাই লাগবে। তো আমি জিজ্ঞেস করলাম আর আসবে? বলে হ্যাঁ কালকে সকালে 11টায় আসবে। তো আমি ঠিক 11টায় গেছি, তো আমার ফোন নাম্বার লাগবে। আমি গিয়ে দেখি যে ও আমার ইন্টারভিউর মেসেজে কাজ করতেছে, ও কুটায় দেখতেছে। আমি ভাবলাম যে আচ্ছা দেখতেছে যেহেতু, তার মানে তো একটু হইলেও তো অনেক একটু উপলক্ষ তৈরি হইলো আর কি। তা আমি কিন্তু ওরে গিয়েই বলছি, হ্যাঁ ওটু বলেছে পর থেকে বলো, হ্যাঁ যে ওরে গিয়ে বলছি যে ফোন নাম্বার। আচ্ছা বলা বলি ফোন নাম্বার দেয়া হলো, তুমি পারমিশন নিয়ে রাতে বেলা ফোন করা যাবে কিনা, বললো এতটা পর্যন্ত বলা যাবে। এরপরে কি? এরপরে তো সরাসরি ফোন করলো, ফোন করে আমাকে তার বায়োডাটা দেওয়া শুরু করলো। আমি কি বলবো, প্রথম দিনই ফার্স্ট কলই এটা আমি করি, ওই করি, সেই করি, আমার বাবা মা আছে, আমার ভাই বোন এতো পুরো বলছে আপনি এগুলো বলছেন কেন আমাকে, বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রথম দিনই ফার্স্ট কল। আপনি বিয়ে করতে চান মানে আমি তো এঙ্গেজে থাকতে বলতে, দুনিয়ার সব মেয়ে এঙ্গেজ থাকে, কেউ আমার জন্য ফ্রি নাই, তার তো কোনো যায় আসে না। আচ্ছা তো এরকম কথা দিয়ে মানে কথার জাদুকর আসলে সে, আসলে কথায় পটিয়ে সেটা আমরা শুরুতেই বুঝলাম যে কথায় পটিয়ে ফ্লোর আসতেছে কি পরিমাণ টাইম বলো এবারে, কথায় পটিয়ে দেখে একদম শেষ। এবং দেখলাম যে না, তার সাথে কথা বলতে ভালো লাগে, সে সাহিত্য, শিল্প, দর্শন, জীবন দর্শন, ওই পড়াশোনাটা এবং মিলে আসলে মানে থিঙ্কিং লেভেলটা জায়গাটা। এবং আমারও ধরো বিয়ের প্রপোজাল আসছে, বেশিরভাগই দাঁতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো আমার তো সবাই পছন্দ করে, বাট মেয়ে কি করে, মেয়ে ড্রামাটিক্স এ করে, তাহলে তো হবে এখানেই শেষ। তবে ইন্টারেস্টিং হচ্ছে ওকে দেখতে আসবে, আমি কিন্তু ওকে নামাই দিয়ে আসতাম, মানে ধর ওরে শাহবাগে কোথাও দেখতে আসবে, আমি তখন কি তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করছে? হ্যাঁ এর মধ্যেও দেখতে আসবে, হ্যাঁ কিন্তু এর মধ্যে তুই জানিস সেটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, তারপর তুই দেখা করতে যেতেছিস? কারণ আমি তোর সাথে বলতে পারছি না তার কথা, কারণ আমার বাসায় কেন না, কারণ আমার বাসায় হচ্ছে, আমাদের ফ্যামিলিতে হচ্ছে চাকরিজীবী ছাড়া বিয়ে দিবে না। ও আচ্ছা, সে চাকরি করে, সে তো কোয়ালিফাই, বাট কোনো লাভ নাই, চাকরিজীবী। এবং আরেকটা ব্যাপার আছে, বাসাকে ম্যানেজ করার জন্য দেখতে চাইছিস তুমি ওর তাকে যে নামাই দিচ্ছ। দর্শক এইটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখা উচিত যে নিজের গার্লফ্রেন্ডকে আরেকজন দেখতে আসবে, সে আবার তাকে ড্রাইভ করে নামাই দিয়েছে, আমি ওয়েট করছি, আবার ওয়েটও করছে, নামাই টামাই দেখাচ্ছে, আবার সে আবার নিউ আসতেছে, কারণ সে জানে যে হবে তবে না। তারপরে ফাইনালি কনফিডেন্স কোন লেভেলে যে আমি দিয়ে আসছি যা। সো ফাইনালি যখন তার কথা আমি বাসায় বললাম যে কি কোনো পাত্রই পছন্দ হয় না, কি ব্যাপার পাত্র পছন্দ হয় না কেন, তোমার কি পছন্দ আছে? তো আমি বললাম যে আমার একজনকে পছন্দ, সেরকম এই করে, তো বলে যে মান্থলি ইনকাম করে, সেটা তো আমি বলতে পারবো না, সেটা কি বলা যায়, সেটা কি জিজ্ঞেস করা যায়, তবে ই করতে পারবে, খাওয়াতে পারবে তোমার মেয়েকে। তো কোথায় বাড়ি, কোথায় চিটাগং, চিটাগং মানে ভিনদেশ, ওদের কাছে চিটাগং মানে ভিনদেশ। এইটা একটু কিন্তু আমরা যারা ঢাকায় থাকি এটা হয় না, চিটাগং সিলেট একটু ভাষা বোঝা যায় না, খাওয়া ওদের দাওয়া, ওখানে ওরা তো ধামরাই, বেসিক্যালি ওই এলাকার মধ্যে ওই ব্যাপারটা গড়ে উঠেছে। সমস্ত কিছু চেঞ্জ। তারপর আমি বললাম যে এরকম
তা আমার মার আবার খুব পছন্দ যে আমার মেয়ের জামাই হবে রাজপুত্রের মতো দেখতে, ও মায়েদের লম্বা, একই লম্বা, অবস্থা। পুরা বুঝছো। তো আমি তো তার একটু জানি, পরে আমি বললাম দেখো রাজপুত্র কিনা জানি না, তবে হাইট টাইট কিন্তু বেশি ভালো হবে না আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো পরে এখন দেখতে যেতে হবে, হ্যাঁ, এখন তার বাড়িতে দেখতে যাওয়ার জন্য সে টিকিট কেটে নিয়ে দিয়ে গেছে। নিয়ে দিয়ে আমি যাইনি। তার আগে একটা মজার গল্প আছে। তার আগে হচ্ছে আমার বোনরা তাকে দেখতে আসে, আগে তারা ঠিক করবে যে এ পছন্দ হয়েছে কিনা, তারপরে হচ্ছে ওরা যাবে। মানে অ্যাডভান্স টিম। তো অ্যাডভান্স টিম গেল, 3 বোন নিয়ে গেল। প্রথমে হচ্ছে তার এক বন্ধু নামলো, সে হাইট টাইট একটু বেশ ভালো। সবাই তো বলেছে এটা কি? তাই ভাবছে, বলছে, আল্লাহ, দিদি তাহলে কি মিথ্যা কথা বললো? দেখতে তো সুন্দরী, তো নম্বরটা মুখ ঠিকঠাক আছে। তো বললো যে হ্যালো, আমি কি নাম ছিল? শফিক। শফিক না, শফিকের আগে মিঠু। মিঠু, আমি মিঠু। ও আচ্ছা, তাহলে এটা না। তারপর গেল, গিয়ে দরজা খুললে একদম তার থেকেও লম্বা। হ্যাঁ, তার থেকেও লম্বা। তারপর নিশ্চিত এইটাই হবে। তাহলে বললো হ্যালো, আমি শফিক। মানে বসের কাছে মানে পৌঁছাতে boss এর অনেক কাছে পৌঁছেছে, তারপরে গিয়ে বসে আছে, বসে আসার পর তারপরে সে আসলো, হ্যালো আমি লিটন। তাহলে ও না, ঠিকই বলছে। তারপর দেখো হাইট এই ছিল। হ্যাঁ, এই ছিল, আস্তে আস্তে নেমে এই। তো তারা তখন উচ্ছ্বাস জিরোতে নেমে গেছে। জিরোতে নেমে গেছে। না, দিদি যা বলছে ঠিকই বলছে, হাইট টাইট বেশি ভালো টালো না। তবু তাদের পছন্দ হয়েছে, আপ্যায়ন টাপ্যায়ন সবকিছু দেখে তাদের পছন্দ মানুষটা হয়েছে। তো ভালো ভাই। হ্যাঁ, হ্যাঁ, মানুষটা তো ভালো। হ্যাঁ, হ্যাঁ। আর কথা বলে ভালো লাগছে, ওই যে আমার মতো, আমিও যেরকম পটে গেলাম, ওরাও পটে গেল কথা বলে। তারপরে বাবা মা দেখতে গেল, এবং দেখে মা তো প্রথম দিনই, মানে প্রথম দর্শনেই রিয়াক্ট করে বসলো। এবং তার চেহারা আবার সে লুকাতে পারে না, তার যে পছন্দ হয় না সে বুঝছে। তারপর যাই হোক, যেহেতু যাবে বাড়িতে গেল, যায় যেহেতু আরো খারাপ অবস্থা, ভাষা বুঝে না, খাওয়া দাওয়া ঠিক নাই, মানে মিলে না আমাদের সাথে, সোজা কথা। তারপরে এসে তো আমাকে পুরা সিনেমার মতো করে, পুরা সিনেমা টান দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বললো, তোর পছন্দ এত খারাপ, আমি তো জীবনেও বুঝি নাই। আমারও তো কথা হচ্ছে যে বিয়ে যদি করতে হয় এরই করবো, আর কই যাই। পুরো সিনেমা পুরা সাসপেন্স পুরা হ্যাঁ। ফোন নিয়ে গেল, ফোন নিয়ে বন্ধ আমার মা, এবং আমার বাসা থেকে বের হবো, ফোন বন্ধ, বাসা থেকে বের হওয়া বন্ধ। এরকম ছিলাম প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ মার কথা হচ্ছে দরকার হলে মেয়েকে কেটে গাঙে ভাসিয়ে দিবে, সেই সিনেমাটা এই ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। বাবার মোটামুটি একটু পছন্দ হয়েছে, কিন্তু মার তো কিছুতে পছন্দ নাই। সেটা এইভাবে চলতে থাকলো, কতদিন আর আমাকে লুকিয়ে আটকায় রাখবে। তারপর অবশেষে আমাকে ছাড়া হলো, আমি চাকরির জন্য একটু ট্রাই করতে থাকলাম। এই ফাঁকে আবার আমাদের দেখা হওয়া শুরু করলো। মেনে নিল কখন? 6 মাস। 6 মাস। তারপরে আমাদের 6 মাস আমার সময় লেগেছে। 6 মাস পরে যখন মা বুঝলো যে না, এই মেয়ে তো বিয়ে করবে না, আরেক ভেজাল, তার থেকে বিয়ে দিয়ে দে। তারপরে যখন বিয়েটা হলো, সে কি বিয়ে, মানে দেখিয়ে দিয়েছে লিটন কর বিয়ে কিভাবে করতে হয়, মানে হেভি। এবং তারপর থেকে এরকম হইলো, ও আগেই ভবিষ্যৎবাণী করছিল অবশ্য, যে দেখবে এরকম হবে যে সব থেকে আমি তার প্রিয়, আমাকে ছাড়া কিছুই বুঝবে না। এবং সত্যি তাই, এখন সেই তার কাছে প্রিয়। কোনো কিছু ডিসিশন নিতে সেটাই, গেলে, মানে সংযোগটা যখন তৈরি হয়ে যায়, অন্য কিছু ম্যাটার করে। রাইট, এখন কিছু একটা ডিসিশন নিতে গেলে লিটন কি বলে একটু শুনতে চাই, ও কি বলে একটু শুন, মানে তাকে সে বেশ পছন্দ করে। শুধু তাই না, তার পেইন্টিংস, তার মেধা, সেও খুব এটা আমাকে বলে যে ও তো সব পারে, ও এত কিছু পারে, ও তো যে কোনো জায়গায় হাত দেয় সেখানেই আসলে শোনা ফলে। যে আমার কিন্তু কোনোদিন বলে তাকে বলে না, কিন্তু আমাকে বলছে। এই যে আজকে এই অনুষ্ঠানে আমি জানলাম, জানলাম স্পেশাল জানলাম ও এত কিছু জানে। তার মানে কি ধরনের তোমার প্রথম দিকে যেই ধরনের ছিল তোমার প্রতি, তার অ্যাটিটিউড ছিল, এটা চেঞ্জ হয়ে এখন কতটা পজিটিভ আসছে তুমি কিন্তু আজকে জেনে গেছো। হ্যাঁ, না আমি এটা জানতাম, বিকজ আমি ওরে বলছিলাম, আমি এটা জানতাম, মানে আসলে মানে ফিলিং এর অনেস্টি কিন্তু একটা অন্য গল্প। এটা ট্রু। এবারে আমরা আরেকটা বিষয় যাই। ধরো ও তো থিয়েটারের মানুষ, ভিজুয়ালে কাজ করতেছে, আরো অন্যান্য সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা তখন আছে বা এখন করছে। ওই সময়ে সুষমাকে তুমি অভিনেত্রী হিসাবে কিভাবে দেখছো, মানে তোমার মূল্যায়ন? সে অভিনেত্রী হিসেবে আমাকে দেখে নাই। আজও দেখো নাই? না, তখন আমি অভিনয় করি না খুব একটা। না, বিয়ের পরে তুই? বিয়ের পরে থেকে শুরু হয়েছে। আমি ওটাই বুঝি। ও আসলে বেসিক্যালি ও আমার সাথে পরিচয় হওয়ার আগে বোধহয় একটা বা দুইটা কাজ করছে, মানে হ্যাঁ, ওইটা আসলে ওইভাবে বলা যায় না, ওইটা আমার শখের কাজ। বলো কিভাবে অভিনেত্রী, মানে আমি আসলে এখনকার কথাই বলছি। হ্যাঁ, এখনো যথেষ্ট পরিণত অভিনেত্রী, অনেকগুলো কাজ করছে, করতেছে। তোমার মূল্যায়নটা কি হাজবেন্ড হিসেবে? আচ্ছা, আমার মূল্যায়ন মানে ওকে অভিনেত্রী হিসেবে যদি আমি বলি, সেটা অন্যান্য অনেকেই কাজ করছে,
আমি বলবো যে ওর আসলে 2-3টা খুবই ভালো গুণ আছে। মানে একটা হচ্ছে ও খুবই ডেডিকেটেড আর্টিস্ট এবং খুবই অনেস্ট ফিল থেকে কাজ করে এবং হচ্ছে সিরিয়াস। মানে যেমন আমার যদি 5টায় কল থাকে, আমি 5টায় যাই, কিন্তু আমি কিন্তু আর অন্য কিছু করি না, মানে এমনই যাই। তো ও কিন্তু উঠে, ওর 5টায় কল থাকলো, ও অন্যান্য কাজও করে ঘরে, তারপরে ও যায়। সো এইসব ডেডিকেশন ওর একদম পারফেক্টলি আছে। কিন্তু ওকে আমি নিজে সবসময় বলি, যেটা পার্সোনালিও বলি, সেটা হচ্ছে যে ও অনেক কাজ করে। আমি ওর সবসময় বলি যে অনেক কাজ করো না, মানে আর একটু কমালে যেটা হয় যে স্পেসটা বাড়ে, মানে না যে আমার থিঙ্কিং করার স্পেস বাড়ে। মানে আমি এত বেশি অ্যাভেলেবল না হয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তোমার ভাবনা এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, তুই জেনে কি বলছিস? না আমার না, ওটা তো আমিও চাই, আমি অনেক কাজ করতে চাই, এরকম না। মানে এই প্রফেশনে আসার মানেটা কি, আমি আমার পছন্দের কাজটা করছি, কিন্তু সব সময় কি পছন্দের কাজ হয় আসলে? সব কাজ কি আমার পছন্দ হয়? সব ক্যারেক্টার কি আমার পছন্দ হয় না। বাট আমি করি, হয়তো কখনো কখনো দেখা যায় এটা রেশিওটা 50-50 হয়, তখনও করা যায়। কখনো কখনো এটার মাত্রা এরকমও হয় যে 80-20-তে নেমে যায়, বাট তখনও কিন্তু করতে হয়, বিকজ অফ এটা আমার প্রফেশন, এটা আমি মানে পেশাগত জায়গা থেকে ব্যাপারটা দেখি। না আমি এক্স্যাক্টলি এই জায়গায় আমি তোমার পয়েন্টটা বুঝছি। আমার আপত্তি জায়গা এটাই যে ধর, যেহেতু আমি পেশাগতভাবে টাকা ইনকাম করার জন্য কথা বলছি, তো আমি তার মানে হচ্ছে যে আমি তো নিশ্চয়ই আসলে অন্য কিছু করছি না, আমি একটা ক্রিয়েটিভ জব করছি। সো ওইটার জন্য আমার কাছে মনে হয় যে ওকে, আমার কাছে তো হাজার অফার আসবে। সো আমি আসলে আমার কাপড়টি কোনটা, আমি কোনটা খাবো, বা নেচারে তো অনেক পাতা আছে, আসলে আমি কোন পাতাটা নেব। হ্যাঁ, সো এইটা আমার কাছে লাগে যে এটা দুইটা কারণে হয়। যেহেতু আসলে আমাদের দেশে সিনেমার ওরকম আসলে ইয়ে নাই, মানে ফোর্স নাই যে অনেক সিনেমা হয় না, ফলে বছরে হয়তো এখন তো হয় না বলতে গেলে 1-2টা সিনেমা। বা আমরা যদি বিকল্প বলি, বিকল্প ধারা সিনেমা, আমি যদিও এই শব্দটার সাথে একদমই একমত না। বিকল্প সিনেমা তো সিনেমা, হ্যাঁ। সো ওই মানে আমি বলছি যারা একটু ডিফারেন্টলি ভাবছে, সো তাদেরও তো আসলে অনেক কাজ হয় না। সো অনেক সিনেমা হলে তখন কিন্তু আসলে এই অভিনেতা অভিনেত্রী স্পেস গুলি তৈরি হয় না। আমি তোমার পয়েন্টটা বুঝছি। এখন ধরো মানে বাইরের দেশে অভিনেতারা বা অভিনেত্রীরা যদি একজন সিনেমা করে সারা বছর সার্ভাইভ করতে পারে, হ্যাঁ, আমাদের তো ওইটা নাই। না আমি একদমই পয়েন্টটা বুঝতে পারছি। বছরে একটা কাজ বা বছরে 2টা কাজ, সেটা কিন্তু হয় না। তোমার জায়গা থেকে তুমি যেটা বলছো, হ্যাঁ তুমি যেটা বলছো যে ঠিক আছে, আমি একটু মানে আই এম অ্যান আর্টিস্ট না, তো আমার একটু এক ধরনের আমি একটু এক্সক্লুসিভ, বা আমি আমার কাজটা একটাই করব, কেন এটাই লোকে দেখবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমার ওর পয়েন্টটা থেকে এটা কিন্তু সবার সমস্ত জায়গায়, এটা আমারও চাওয়া, সব আর্টিস্টদের চাওয়া। আমাদের যে সিনেমার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে না ওইটা করে তুমি সার্ভাইভ করতে পারবা না এই দেশে। এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, এটা পারবা না। তো যার কারণে অনেক সময় হয় কি, এটাকে পেশা, আচ্ছা আমি দোকান খুলে বসছি, সো আমার দোকান নানা রকমের জিনিসপত্র আছে, তো তুমি এটা চাইছো তোমাকে দিলাম, কেউ চাইছো হয়তো কোনো একটা প্রোডাক্ট আমি আইনে রাখছি যেটা বছর 6 মাসে কেউ সে চায় না, কিন্তু আমি রাখছি আছে, কিন্তু ওইটা নিয়ে বসে থাকলে কিন্তু আমার আসলে পেটে ভাত জুটবে। হ্যাঁ, ওই জায়গা থেকে ওটা আমি বলবো যে পেশাদারিত্বের জায়গা থেকে ও ঠিকঠাক জায়গা আছে, আবার তুমিও তোমার এস্থেটিক্যাল জায়গা থেকে। না ওরটা তো মানছি আমি, ওরটা তো সব আর্টিস্টই ওরটাই হইতে চাইবে, ওইটা হইতে পারলে তো আর কিছু লাগবে না, ও তো তার স্বপ্নে থাকবে না। ওটা হওয়া এদেশে খুবই কঠিন, আমি প্রথমে বললাম না। তবে চ্যালেঞ্জিং ক্যারেক্টার, ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ারিং এর সৌভাগ্য আমার হয়েছিল। সেটা হচ্ছে মানে আমি যাকে গুরু বলে মানি, নুর আলম আতিক ভাইয়ের কোন একটা, হ্যাঁ জাদু শহরে আমরা ছিলাম এর আগে, মনে তোর মনে আছে এনটিভিতে একটা, হ্যাঁ ওইখানে ও আর আমরা ছিলাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এরকম। এবং ওই সময় আমি দেখছি যে ও আসলে সিরিয়াসলি আমি ওটাই বলছি যে এটা আমি খুব বড়, আমি এখন কিন্তু শর্ট মিনিট বেশি নষ্ট করিস না, তো কি আমি তো রিকশায় আছি, মানে জানি না শুট হইতেছে, ও কিন্তু কন্টিনিউ, এবং ও ক্যারেক্টারের মধ্যে থাকতেছে এবং ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতেছে এইটা। এবং চ্যালেঞ্জিং ক্যারেক্টারে ও আসলে আমি বলবো যে নিজেকে আমি ভীষণ রকমের অবাক হইছি। ওর একটা থাকে না যে এক ধরনের আমি একটা অ্যাক্টিং করি বা এরকম করে একটা ডায়াগ্রাম ক্রিয়েট হয় এই ধরনের। এখান থেকে বের হইয়া পেয়ারার সুবাস যখন দেখতে গেলাম, আমি সুষমা, আচ্ছা মানে এবং ওনা লিটারালি হয় না যে এইরকম একটা বই কথা বলা চিৎকার, মানে ও যখন স্ক্রিনে ঢুকতেছে ওই স্ক্রিনটা নিয়ে নিচ্ছে, এইটা তো তার দারুণ ক্যাপাবিলিটি, দারুণ জায়গা।
আমার একটু কত যে এই জায়গাটা তুই এইভাবে নিজেকে ভাঙলি, এই প্রস্তুতিটা কি আতিক ভাই তোকে ইনফ্লুয়েন্স করছে না তুই নিজে? অবশ্যই আতিক ভাই তো অবশ্যই আছে, বাট আমারও চেষ্টা ছিল যে একটু অন্যরকম করে। আর সবচেয়ে বেশি আমার লেগেছিল কি, যখন স্কিপ করছিলাম তখন তারেক ভাই, উফ, তারেক ভাই যেটা আমাকে বলছে ওইটা আমাকে খুব হিট করছে। কারণ আমি তো আসলে এই ধরনের ক্যারেক্টার করি না, সত্যি করি না। এই আমার একদমই অপোজিট ক্যারেক্টার, এটা রিভার্স ক্যারেক্টার, আমি না। অনেকেই চিনে না। একদমই একদম। তখন আমাকে যেহেতু তারেক ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি, তারেক ভাই বললো যে সুষমা করবে, মানে উনি একটু কনফিউজড, সুষমা পারবে তো, মানে ও তো এটা না আসলে, ও আসলে ভাঙলে আর কতটুকু ভাঙবে নিজেকে, ও তো এটা না। তো ওইটা আমাকে হিট করেছে। আচ্ছা, তার মানে পারতে হবে আমাকে, মানে উনি আমিও তো মানে আমিও কিন্তু পড়ে মনে হয়েছে যে এটা তো আমার ক্যারেক্টার না। কি হয় মানে কাছাকাছি ক্যারেক্টার থাকলে হয়তো সহজ হয় ওই ক্যারেক্টারটা প্লে করা, কিন্তু একদম রিভার্স ক্যারেক্টার থাকলে কিন্তু একটা অনেক খুবই ডিফারেন্ট হয় না? প্রেসার তো থাকে। হ্যাঁ, মানে প্রেসার আর মানে আমি আতিক ভাই, তার মধ্যে আবার আতিক ভাই আছে, জয়া আপা, সবকিছু মিলাই টিলাই ওই জায়গায় ও মাই গড। তো ওই চ্যালেঞ্জটা আমি নিছি আসলে, যে কিভাবে আমি আবার আতিক ভাই বলছি, আতিক ভাই চুলটাকে একটু কালার করে ফেলবো নাকি, এবং আমি কি পরিমাণ দুঃসাহস আমার, সেই সিরাজগঞ্জের মতো জায়গায় গিয়ে আমি চুল কালার করে ফেলছি। বাহ, ওইখানকার পার্লারে কি হবে, চুল করবে কি থাকবে না জানি না, বাট করে ফেলছি। আর ফারুক ভাই ছিল, ফারুক কুমার, যাকে আমরা হারাইছি, অসাধারণ মেকআপ আর্টিস্ট। সব মিলে আসলে ক্রিয়েট হয়েছে। দিহান ছিল, মানে ওই সবকিছু মিলে আসলে আমি খালি মানে হয় না একজন পরিচালক কতটা দূরদর্শী হইলে, যেখানে ও নিজে ক্যারেক্টার পাওয়ার পরে ভয় পাইছে সেটা আমি করবো কিনা। তারিক ভাইয়ের মতন পারফরম্যান্স চিন্তা করছে সুষমা এটা করবে, আতিক ভাই কেমনে করে বুঝলো যে এইটা সুষমারে দিয়েই হবে? না, এটা ডিরেক্টরের কাজ। উনি যে ডিরেক্টর এটা প্রুভড যে এইটা ওকে দিয়েই হবে, এবং সে সেটা করাই নিছে এবং সেটা ও খুব সাকসেসফুলি করছে। আমি সবাই আমাকে বলছে, অনেকক্ষণ সময় লাগছে, আমি দর্শকের জায়গা থেকে মানে থ্যাংক ইউ জানাচ্ছি যে ওই রকম একটা, আমি ওই থ্যাংক ইউ যুক্ত হইতে চাই ওই জায়গা থেকে। এটা খুবই অসাধারণ একটা কাজ। আচ্ছা, তুই এই আমাদের বাংলাদেশের কাজের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমাতেও অভিনয় করছিস, ওখানকার আর্টিস্টদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছিস। ওই অভিজ্ঞতাটা তোর কেমন ছিল? মানে ওরা কি আমাদের মতো মানে ইমোশনাল, নাকি ওরা প্রফেশনাল, নাকি দুইটাই আসলে? প্রফেশনাল বেশি, ইমোশনাল থেকে আমরা তো অনেক বেশি, আমরা অনেক বেশি, ওরা অনেক বেশি প্রফেশনাল। ওরা ওই কাজটা করার জন্য যতক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে, মানে যতটা কাজটা হয়নি, সম্পূর্ণ হয়নি, ততক্ষণ পর্যন্ত ও তোমাকে রাখবে, তোমাকে তার প্রয়োজনেই রাখবে যাতে কাজটা ঠিক হয়। যেমন জিতের সঙ্গে আমি কাজ করেছি, এত বড় সুপারস্টার, 4-5টা বডিগার্ড, মানে তার সঙ্গে বুঝে তো তার বোনের ক্যারেক্টার করছে। আমার সত্যিকার অর্থে আমার যখন আমি স্ক্রিনে দাঁড়িয়েছি, আমার একটু মনে হয় যে ওর সাথে আমি প্রথম কাজ করছি, বা সে অত বড় স্টার, আমার ওকে ভাই হিসেবে আমার ট্রিপটা আমি করেছি। সে ওই জায়গাতে হ্যাঁ রাইট করেছে বলেই কিন্তু কাজটা করা সহজ হয়েছে। ওই জায়গাটা ওরা আছে, ওরা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি, এবং ওদের কাছ থেকে শেখারও অনেক আছে। ওরা যে কাজটা করে সেই কাজটাকে রেসপেক্ট করে। আমরা যেটা মাঝে মাঝে করি না, অনেকেই করি না হয়তো, যে এটা করে খাই সেটাকে যে আসলে পূজা করতে হয়, এইটা ওরা করে, যে এটা তো আমার প্রফেশন, এটা করে আমি খাই, এটা করে আমি দর্শক নন্দিত হয়েছি, এটা আমার পূজনীয় জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা। না, এটা না ওদের আছে। আমি এই সেম কথাটা জয়াপার মুখে শুনছি যে আমরা ইমোশনালি অনেক কাজ করি, হ্যাঁ আমরা, কিন্তু ওরা ওই প্রফেশনাল জায়গা থেকেই দেখে। ইমোশন আছে, আমরা ওই যে হয় না মানে আমরা হবে না তারপর ঠেলতেছি, রাইট, আমরা অনেক ড্রামাটিক্যাল, ইমোশনের জোরে আমরা অনেক কিছু করে ফেলি, এবং ওদের নাই, এটা ওদের নাই, কিন্তু এটা আমাদের আছে। মানে আমরা কত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যে কাজ করি, এটা ভাবতেও পারবে না। হয় না যে আমার এই জায়গায়, এই ধরো আমাদের, আমি যদি এটার কথাই বলি, আমাদের কতবার ইন্টারাপ্ট করতেছি, যে আমাদের সাউন্ড কাজ করতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে সিনেমাটোগ্রাফার একটু থামায় দিচ্ছে যে এখান থেকে শটটা আরেকবার নিচ্ছি, আচ্ছা করি, আমরা চাচ্ছি না যে না আবার কেন শটটা তো দিছি, না একটু নেই, এই যে একটু নেই, এই যে এইটা কিন্তু আসলে আবেগের জায়গা থেকে আমরা জানি না, আমরা বাঙালি সেই আবেগের মধ্য দিয়ে সব সময় সব ক্ষেত্রেই আমরা তো আসলে আমরা কিন্তু একটু বিলাসী, অলস, হ্যাঁ আড্ডাবাজি, অলস, তুমি যেমন ঘুমাও, এক্স্যাক্টলি, আমি হচ্ছে রয়্যাল বাঙালি ক্যারেক্টার, মানে আমরা একটু আয়েশিটা আসি। আচ্ছা, এইবারে যাই আরেকটা জায়গা, তুমি পেইন্টিংস, তোমার ডিজাইন, তুমি এগুলোর মধ্যে দিয়ে টুক করে মাঝখান থেকে একটা সিনেমা বানায় ফেলাইলা, এবং সিনেমার প্রিমিয়ারটাতে আমি গেছিলাম। অসাধারণ, ওই সময়ে করোনাকালীন সময়ে তুমি 11 মিনিটের একটা ছবি বানাইলা,
এই ভাবনাটা কি তুমি ওই সময় ঘরবন্দি সময়ের মধ্যে ছিলে বলে তৈরি হলো, নাকি এই ভাবনাটা আগে থেকে ছিল বলে তখন ইমপ্লিমেন্টটা করছো, টাইমটা তখন পাইছো, এরকম নাকি না ওই সময় তোমার এই ভাবনাটা তৈরি হয়েছে? এবং এই সিনেমাটা 11 মিনিটের জায়গায় তুমি যেই যে গ্লোবাল জায়গা থেকে দেখেছো, আমার দারুণ একটা শিশুর মতো একটা প্রশ্ন করছিল সামির ভাই। হ্যাঁ। সামির ভাই দাঁড়ায় তখন বলতেছিল, ছবি দেখার পর যখন তুমি বলছিলে যে কারো যদি কিছু বলার থাকে বাকি, সামির ভাই তখন গেল যে বলছে কি লিটন ওই যে আর্টটা এরকম গোড়ায় গোড়ায় কেন গেল, এত সুইট করে প্রশ্নটা করেছিল। তারপর তুমি দারুণ একটা ব্যাখ্যাও দিছো। আমারে বলো তো এই ছবিটা ছোট্ট করে যে এই ইয়াটা কি প্যাশনটা তোমার তৈরি হলো কি সেই সময় নাকি আগে থেকে ছিল? না আমি আসলে ঢাকায় চিরন থেকে আসছিলামই, আসতে দিল না তোরা তো আসতে দিলি না। হ্যাঁ, আর দূরে যাবো না, আসছিলামই কিন্তু সিনেমা করার জন্য। কারণ সিনেমার প্রতি পেশেন্ট ছিলই, আছে সবসময়। ওইটা ওই যে বললাম মূল আর্ট ফর্ম, ওইটা মূল। ওটার পিছে আমি বহুদিন ধরে লেগে আছি, কিন্তু আমি নিজে ছবি করি নাই। কিন্তু তুই জানিস যে আসলে আমি অনেক ছবিতে কাজ করছি, প্রোডাকশন ডিজাইনার হিসেবে। আতিকের সাথে অনেকগুলো কাজ করছি, এবং লাস্ট লালমোরগের ছুটিতে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করছি। সো আমি অনেকগুলো সিনেমা আমার ফোকাস একটা, যেটা ওই যে আমি আবার ওরকম না যে আমার করতে হবে করে ফেলাবো, এরকম না। আমি ধীরে সুস্থে বুঝে বলে ঠিক আছে, আমি তো আর জাতি তো আমাকে দায়িত্ব দেয় নাই, আমি দায়িত্ব নিচ্ছি, ফলে এটা প্রুভ করতে হবে। সো ওই টাইমে যখন আসলে করোনাকালীন সময় যে বললাম আবার পেইন্টিং শুরু হয়েছে, তো তখন বেসিক্যালি সুষমার ইনফ্লুয়েন্স। সুষমা বললো যে তুমি তো ভাই পেইন্টার, ঘরে বসে আসো, এখন পেইন্টিং করবা, আমি তো আর অ্যাক্টিং করতে পারতেছি না, তো সবসময় সিনেমার কথা বলো। এবং আমার ফুল লেন্থ স্ক্রিপ্ট লেখা 2012 সাল থেকে আমার 3টে স্ক্রিপ্ট ফুল লেন্থ লেখা। সো এটা আতিকভাবে জানে, আর অনেকেই জানে বাংলাদেশে। তো সুষমা বললো চলো সিনেমা করি। আমি বলছি হাও, মানে এটা কিভাবে সম্ভব, মানে ঘরের মধ্যে কিছুই নাই, মানে আমাদের ক্যামেরাও নাই। আচ্ছা, তো এখন তখন 144 ধারা অলমোস্ট নিচে নামা যায় না, মানে নিচে নামলে পুলিশ ধরে। হ্যাঁ, সিগারেট টিগারেট আমরা কেনাই হচ্ছে দারোয়ানকে দিয়ে, বা আমি যাই 2-3টা মাস পরে, এবং গিয়ে আমার বাবা মা যেহেতু থাকে আমাদের সাথে, অন্যরকম বয়স আমাকে গিয়ে গোসল করি, টাকা পয়সা দিয়ে দিই। আমার মনে ছিল ও একটা পোস্ট করছে, টাকা তুমি ঘষে মেজে মোটামুটি যেভাবে বাচ্চাদের ওই যে ক্লিপ দিয়ে কাপড় শুকায় ওরকম বাইরে এরকম ঝুলা রাখছে, অবশ্যই জীবনে এটাই দেখার বাকি। সো ওই টাইমে আমরা, ও যখন ওইটা বললো তখন আমি বললাম আচ্ছা, মানে ও বলছে কিছু নাই, মানে কি আমি আছি, আমি তো অভিনয় করতেই পারবো, আর হচ্ছে তুমি লিখতে পারো, তুমি ডিরেক্টর। সো আর আমার ছোট ভাই থাকে আমাদের সাথে, ও তো রেগুলার আর্ট ডিরেক্টর, নিজের নামে বিখ্যাত। সো ও আছে, তো আমরা এক বাসাতে থাকি। ও বলছে আর কি লাগবে, বানাই ফেলি। তখন আমি ভাবলাম যে, আমি ওরে বললাম ভাই সিনেমা বানাবো, ক্যামেরাটাকে চালাবে। আমি বলছি ক্যামেরা চালাই, তুমি চালাবা? আমি বলছি না, আমি তো জীবনে ক্যামেরা চালাই নাই, বিকজ কারণ আমার সাথে একটা অলিখিত থাকে না, যে ধর আমি কাজ করলে হয় খুসরু কাজ করবে, রাশেদ কাজ করবে, এরকম। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি নিজেকে ওই জায়গায় কেমনে ভাববো, এটা তো সম্ভব না। তো ও আমাকে বলছে না হবে চলো, আর এটা কিছু দরকার নাই হবার, এমনি শুরু করি, আমি আবার ওই জায়গাতে, কিন্তু আমি আবার এমনি করি, এটার মধ্যে আমি আবার বুঝছি তুমি একটু ডিজাইন ওয়েতে করো না, আমি আসলে ওইটা, যেহেতু আমি আসলে অনেকের কাজ নিয়ে কথাবার্তা বলছি। তারপর কি ক্যামেরা তুমি চালাইলা? হ্যাঁ, মানে মোবাইল শুট করছো নাকি? না, এটা বেসিক্যালি হচ্ছে মার্ক 2। আচ্ছা, মার্ক 2। সো এরপরে আমি আসলে স্ক্রিপ্টটা লিখলাম, 3-4 দিন টাইম নিলাম, আমি একটা স্ক্রিপ্ট লিখলাম 2 পাতার মতো, এবং আমি একটা পেইন্টিং করতেছিলাম। তো আমার আসলে তখন ওই শুরুতে কোভিডটা আমাকে আসলে এক ধরনের, আমি ওই 11 মিনিটের ছবিতে তুমি আসলে কি মেসেজ দিতে চাইছো? আমাকে আসলে পলিটিক্স আমি সব সময় আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো আমরা কেউ রাজনীতির বাইরে না, এক্স্যাক্টলি। সো প্রত্যেকই রাজনীতি চর্চার মধ্যে আছে, এখন সেই চর্চাটা কে কিভাবে করছে সেটা ডিফারেন্ট ইস্যু, এক্স্যাক্টলি। কিন্তু আমরা রাজনীতির বাইরে কিন্তু কেউই না, আমি যে কোনো কিছু ভাবার আগে প্রথমে পলিটিক্যালি ভাবি জিনিসটা, পলিটিক্যালি আমি আসলে কি করতে চাই, ওই জায়গা থেকে ভাবি। সো এই কারণে আমি তখনও বলছিলাম, এবং এটা যারা দেখছে তারাও অনেকেই বলছে এটা যে পলিটিক্যাল ছবি। সো এটা বেসিক্যালি 11 মিনিটের, এটা আসলে ডিউরেশন আমার মাথায় একদমই ছিল না। আমার ছিল যে আমার এটা যেখানে যায় শেষ হবে, আমি যে কথা কইতে চাই এটা যেখানে শেষ হবে ওখানেই আমার ডিউরেশন শেষ। সো এটা যদি 11 মিনিট 16 সেকেন্ড আছে, সো এটা ডিউরেশন। সো ওইটা লেখার পরে দেন আমরা এটা শুট করছি। আমি শুটের এটা অনেক মজার গল্প আছে, অনেক ঘটনা এর মধ্যে ঘটছে। যাই হোক,
সো হ্যাঁ ওইভাবে আইসিইউটা করা, আইসিইউ নাম তো দুইটা। আরেকটা সিন ছিল যেটাতে লাইট বন্ধ হয়, ওটা তো ডিফিকাল্ট ছিল। আমাদের বাসাটা মোটামুটি বড়ই আর কি। তো ওইখানে ও হচ্ছে দাঁড়ায় আছে, আর মেইন সুইচ হচ্ছে একদম মেইন গেটে। তো আমাদের কিভাবে হবে, আমি লাইট অফ করব, এটা কিভাবে বুঝবে? আমি লাইট অফ পাশেই দাঁড়ানো ছিল আমার মেয়ে গল্প, ওকে কিউ দেওয়া হতো যে তুমি বলবা, ও এখান থেকে ওইখানে পাস কি করতো। তো ওইখান দিকে আবার গৌতমকে পাস করতো। দেন হচ্ছে কি মানে শর্ট নিচ্ছে আমি, ওর শর্ট নিচ্ছে আমি, ওইভাবে মানে ও লাইটটা সুইচ বন্ধ অফ হবে। হচ্ছে, সবই এখন তো বন্ধ। দরজা তো বন্ধ, হ্যাঁ হ্যাঁ আর আমার তো দরজা ওই পাশে। তো আমার মেয়ে টুলের উপর দাঁড়ায় আছে, ও এখান থেকে ওখান থেকে গৌতমকে পাস বলে। করতেছে। So আমি এদিকে যখন লাইট, এই সুইচ তো শোনা যায় না, একটা সুইচ বন্ধ হবে তখনই লাইট বন্ধ করতে হবে। See, এটা কতবার যে করতে হয়েছে এটা, আর স্টাফ। আচ্ছা, এই যে সে দীর্ঘদিন ধরে যে ছবি আঁকা শুরু মানে বন্ধ করলো, তো তুই কি তোর জায়গা থেকে একবারও বলিস না যে ছবি কেন সে আঁকতেছেন? তার তো সেই ছবি আঁকার মানুষ। আরে আমি তো তার কাছ থেকে তো আমরা- আমি তো বিয়েটা করলাম যে তাকে সে পেইন্টার, এই জন্য বিয়ে করলাম। ভাবলাম যে আমার একটা পোর্ট্রেট টোট্রেট ডাকবে। খায় থাকে না মানুষের জীবনে, ও মা, এ তো কিছু ছবি আঁকে না, এ শুধু কম্পিউটারে কাজ করে। তারপরে বিয়ের পরে কয়েকটা ছবি, 3টা ছবি বোধহয় এঁকেছিল, 3টা ছবি আঁকছে। তারপরে আর ওই আবার সেই কম্পিউটারে ডিজাইন। তুমি ছবি আঁকাটা শুরু করো, ছবি আঁকাটা থামাইও না না। আমি কোনোটাই থামাচ্ছি না, আমি দর্শককে আর বলছি একই রকম ভাবে তোর কাছেও যেটা যে অভিনেত্রী হিসেবে তোকে কিন্তু সে একটা ডিরেক্টর হিসেবে তাকে কত নম্বর দিবি? 100-এ 100। ওয়াও, ও গ্রেট। আর এইটা আসলে মানে আমি আরেকটা এই কথা- এটা একটা বিশাল অ্যাপ্রিসিয়েশন। Right, মানে এটা right. কিন্তু এতবার একজন সুষমা অভিনেত্রী। না, রিটার্ন করে অবশ্যই। সেটা না, অভিনেত্রী জায়গা থেকে। হ্যাঁ। আমি তাই আমি ওখান থেকেই দিয়েছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমি আমার সুষমা সরকার হয়ে ওঠা বা অভিনেত্রী হয়ে ওঠার পেছনে কিন্তু তার অবদান অনেক দারুণ, অনেক। কারণ আমার সমস্ত কাজের সমালোচনা কিন্তু সে করে, এবং সে কোনো কিছু ভালো বলা মানে হচ্ছে ভালো। এবং আমি কোনো একটা কাজ করতে গেলে টেনশনে থাকি, আল্লাহ এই কাজটা করবো, নিশ্চয়ই অনেক গালিগালাজ করবে, নিশ্চয়ই বলবে এটা কি করছো, এটা কি করলা, এটা আর কি একটা প্রোডাকশনের কাজ করছো, মানে এই মাথায় আমার থাকে। তো ওই জায়গা না থেকে খুব ইন্টারেস্টিং হচ্ছে, ও যদি এই গল্প বললো, আমি একটা গল্প বলি। আমরা ওই যে বিয়ের পরে যখন আমি ওর একটা আসলে কাজ দেখছিলাম, তো আমি স্টপ করে দিছি পুরো। আমি বলছি কোনো কাজকর্ম করা যাবে না, আগে আগে হ্যাঁ আমি বলছি দেখতে হবে আগে। ও আচ্ছা, মানে কাজ করি মানে টানা বোধ 1 বছর। হ্যাঁ কাজ করি। নো কাজ। তারপরে 1 বছরের পরে গিয়ে আবার মনে আছে কিনা তোমার যে বর্ণে গন্ধে একটা ওইটা উড়াই দিল এসে, ও আসছে মানে ওইটা দারুণ। করে হ্যাঁ আবার দারুণ। back তো করলাম। ওইটা আসলে ওই টাইমটাতে আমি আসলে একদম মানে জামাই আচরণ করছি আর কি, তাই না? না, অনেক বন্ধুত্বের কিছু, জায়গা সত্যি থেকে। কথা, আমি তো So, আমি ওরে বলছি যে ওকে আমি তোমার অ্যাক্টিং দেখছি, সো স্টপ ইট। থিয়েটারে পড়ছো, ঠিক আছে, পড়ছো পর্যন্ত দেখতে হবে। সিনেমা কিন্তু অনেক সিনেমা অনেক অ্যাক্টিং, ভালো অন ভালো স্ক্রিন ছবি অ্যাক্টিং কিন্তু দেখা। আলাদা, আলাদা জিনিস। একদমই অন্য। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি ভীষণ রকমের সম্মানিত বোধ করছি যে তোমরা আমার প্রোগ্রামে আসছো। হ্যাঁ? আসলে আড্ডাটা না অনেক দিনের দিতে ইচ্ছে করছিল, এখন তো সব সময়ের কারণে দেওয়া হয়ে ওঠে না। এই সুবাদে অ্যাটলিস্ট আড্ডা বা যেটা দেখা একটা হলো, আড্ডা আড্ডা হচ্ছে। হলো, খুবই ভালো লাগলো, খুব ভালো একটা সময় কাটলো। আর তার থেকে বড় কথা যে কথা বলা হয়নি, হ্যাঁ যে কথা যে কথা বলা হয়নি, আমরা কিন্তু অনেক কথা হ্যাঁ, হ্যাঁ, আসলে অনেক। এই যে এইসব কথা তাই কিন্তু না? কখনো অন স্ক্রিনে বলা হয় নাই। এই যে ভালো লাগলো অনেকদিন পরে না, আমিও খুব- কথা, আমি খুব প্রাণ খুশি। খুলে আড্ডা মারলাম। আমি খুব খুশি যে আমাকে ঘুম থেকে ডেকে তুলছে, বলে মাঝে মাঝে আমাকে ঘুম থেকে তুলে দিস। আর তোর যে এখনো তুই তো আমাকে বললি যে তুমি তো বুইড়া, হ্যাঁ। তো আমি আসলে তোর থেকে বেশি এনার্জেটিক আছি এখন। তার মানে কি আমি So, বলে তুই আমাকে মাঝে মাঝে ডাকিয়া তারপর রেসলিং খেলবো আমরা, দেখি। ওকে ওকে ডান, একদম 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 ঠিক done। আছে। একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এ ছিল আমাদের আজকের কথোপকথনের আড্ডাবাজি। আবার কোনো পর্বে আবার নতুন কাউকে নিয়ে, নতুন কোনো বন্ধুদের সঙ্গে আবার আড্ডাবাজি করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজেকে যত্নে রাখুন, এবং